রাত 12টা 1962 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্ক অবিশ্বাস্যভাবে উত্তেজনাপূর্ণ ছিল এবং গুজব ছিল যে সোভিয়েতরা একটি পারমাণবিক বোমা ফেলবে। শীঘ্রই আমেরিকান নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাদের বাড়ির উঠোনে বোমা আশ্রয় তৈরি করা একটি সাধারণ ঘটনা হয়ে ওঠে। ডক্টর ক্যালভিন তার বাংকার তৈরিতে অতিরিক্ত কঠোর পরিশ্রম করেন, বহু বছর ধরে চলার মতো পর্যাপ্ত সরবরাহ দিয়ে এটি পূরণ করেন। একদিন ক্যালভিন এবং তার গর্ভবতী স্ত্রী হেলেন তাদের বাড়িতে একটি পার্টি করেন। সবকিছু ঠিকঠাক চলছে যতক্ষণ না তারা টিভিতে রাষ্ট্রপতি কেনেডির একটি সম্প্রচার দেখতে পান, যিনি ঘোষণা করেন যে তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটি গোপন অভিযানের পরিকল্পনা করছেন। কোনো বিবরণ নেই, তবে ক্যালভিন এখনও আতঙ্কিত হন এবং ভাবেন যে যুদ্ধ শুরু হতে চলেছে, তাই তিনি সমস্ত অতিথিদের বের করে দেন এবং তার স্ত্রীকে বাংকারে টেনে নিয়ে যান। কয়েক সেকেন্ড পরে একটি বিমান শহরের উপর দিয়ে উড়ে যায়, কিন্তু হঠাৎ করেই একটি যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করে। পাইলট যখন সরাসরি ক্যালভিনের বাড়িতে বিধ্বস্ত হয় তখন কিছুই করতে পারে না, যা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। বাংকারে ক্যালভিন শব্দ শুনতে পান এবং সমস্ত কম্পন অনুভব করেন, তাই তিনি ধরে নেন যুদ্ধ শুরু হয়ে গেছে এবং দ্রুত দরজাটি সিল করে দেন। সে হেলেনকে ব্যাখ্যা করে যে সে নিজে নিজে এটি খুলতে পারবে না। 35 বছর পর দরজাটি নিজে থেকেই খুলে যাবে, যে সময়টি বায়ুমণ্ডলে পারমাণবিক কণাগুলির স্বাভাবিক হওয়ার সময়। রাত 12:59। শীঘ্রই কর্তৃপক্ষ দুর্ঘটনার ধ্বংসাবশেষ পরীক্ষা করার জন্য এসে পৌঁছায়, এবং যেহেতু তারা জীবনের কোনো প্রমাণ খুঁজে পায় না, তারা ধরে নেয় যে ক্যালভিন এবং হেলেন দুর্ঘটনায় মারা গেছেন। দিন কেটে যেতে থাকে এবং ক্যালভিন ঘরে থাকার অনুভূতি পান, কিন্তু হেলেন সেখানে থাকাটা ঘৃণা করেন। একদিন অবশেষে তার জল ভেঙে যায় এবং তার স্বামীর সাহায্যে সে একটি সুন্দর ছেলে সন্তানের জন্ম দেয়। শীঘ্রই দিনগুলি বছর হয়ে যায় এবং তাদের ছেলে অ্যাডাম একটি মেধাবী ছোট বাচ্চা হয়ে ওঠে। ক্যালভিন তাকে তার জানা সবকিছু শেখায় এই আশায় যে একদিন অ্যাডাম দেশটিকে তার পুরানো গৌরব ফিরিয়ে আনতে পুনর্গঠন করবে। সমস্ত মৌলিক স্কুলের বিষয়ের উপরে ক্যালভিন অ্যাডামকে বক্সিং করতে, ফরাসি এবং ল্যাটিন বলতে এবং স্টক মার্কেট কিভাবে পরিচালনা করতে হয় তাও শেখায়। হেলেন তাকে তাদের বাড়ির চারপাশের কাজকর্ম করতে এবং এমনকি নাচতে শেখায়। ক্যালভিন অ্যাডামকে তার বেসবল কার্ডের সংগ্রহ উপহার দেয় এবং তাকে খেলাধুলা ব্যাখ্যা করার চেষ্টা করে। কিন্তু অ্যাডাম এত লোক কল্পনা করতে কিছুটা সমস্যায় পড়ে। বাবা মা উভয়ই তাদের খুব ভালো আচরণ শেখায়, কিন্তু তাদের ছেলের চারপাশে কখনো অভিশাপ দেয় না যে খুব সরল এবং আশ্রয়প্রাপ্ত হয়ে বড় হচ্ছে। পরিবারটি সহজেই তাদের দৈনন্দিন জীবনের সাথে মানানসই একটি রুটিন খুঁজে বের করে, যার মাধ্যমে তারা মিনি মার্টে ভান করে কেনাকাটা করতে পারে, ট্যাঙ্কে মাছ ধরার নকল করতে পারে, গাছপালা যত্ন নিতে পারে এবং অ্যাডামের জন্য একটি অতিরিক্ত ঘর তৈরি করতে পারে। তাদের পড়ার জন্য, গেম খেলতে এবং আড্ডা দেওয়ার সময় আরাম করার জন্য একটি লাউঞ্জ এরিয়াও রয়েছে। ইতিমধ্যে তাদের উপরে যে জমিটি তাদের বাড়ি ছিল তা বিক্রি হয়ে যায় এবং বছরের পর বছর ধরে বিভিন্ন ব্যবসায় পরিণত হয়। প্রথমে এটি একটি ডাইনিং রুম, তারপর একটি পিৎজারিয়া এবং পরে একটি নাইট ক্লাব। 1995 সালে অ্যাডাম 33 বছর বয়সী হয় এবং তার বাবা মায়ের নিজের তৈরি উপহার পায়। যখন সে মোমবাতি ফু দেয়, তখন সে একদিন নিখুঁত সঙ্গী খুঁজে পেতে চায়। হেলেন উল্লেখ করে যে আর মাত্র 2 বছর বাকি আছে এবং ক্যালভিন বলে যে সময় এলে সে এই জায়গাটি মিস করবে, যার ফলে হেলেন তার হতাশা প্রকাশ করতে অন্য ঘরে চলে যায়। 1997 সালে 35 বছর অবশেষে শেষ হয় এবং দরজা নিজেই খুলে যায়। পরিবারটি বেরিয়ে আসতে উত্তেজিত হয়, কিন্তু ক্যালভিন তাদের বলে যে এটি নিরাপদ কিনা তা নিশ্চিত করার জন্য তাকে প্রথমে দ্রুত পরীক্ষা করা উচিত। রেডিয়েশন স্যুট পরে সে লিফট থেকে বেরিয়ে আসে এবং একটি পরিত্যক্ত ভবনে দেখা যায়, যা এখন একদল মাতাল ভিক্ষুকের আবাসস্থলে পরিণত হয়েছে। মাটি থেকে উঠে আসা একজন উজ্জ্বল মানুষ দেখে মিল্কার এতটাই হতবাক হয়ে যান যে তিনি অজ্ঞান হয়ে যান। তারপর ক্যালভিন ভবন থেকে বেরিয়ে যান এবং সমস্ত পরিবর্তন দেখে হতবাক হন। সর্বত্র গ্রাফিতি, খেলনার মতো বন্দুক হাতে মানুষ, প্রাপ্তবয়স্কদের দোকানে পণ্যদ্রব্য ভরা যা তাকে বিরক্ত করে, এবং অদ্ভুত চেহারার মানুষ যাদের কথা বলার সময় সে বুঝতে পারে না। রাত 2:58। ভীতসন্ত্রস্ত ক্যালভিন বাংকারে ফিরে যান এবং ব্যাখ্যা করেন যে যদিও বাতাস শ্বাস প্রশ্বাসের জন্য উপযুক্ত, তবুও আশেপাশের এলাকাটি এখনও একটি মহাবিপর্যয়ের পরবর্তী মরুভূমিতে ভরা। তিনি সিদ্ধান্ত নেন যে তাদের বাংকারে থাকতে হবে এবং তার কথা হেলেনকে অবশেষে আতঙ্কিত করে তোলে। তিনি তাকে চিৎকার করে বলেন যে তিনি বন্দী থাকার কারণে কতটা অসুস্থ এবং অ্যাডামের জন্য প্রকৃতির সাথে যোগাযোগ করা কতটা গুরুত্বপূর্ণ। ক্যালভিন তার মন পরিবর্তন করতে অস্বীকৃতি জানায় এবং এই যুক্তি তাকে হার্ট অ্যাটাক করে। ক্যালভিন অসুস্থ এবং সরবরাহ প্রায় শেষ হয়ে যাওয়ার সাথে সাথে হেলেন অ্যাডামকে কয়েক বছরের জন্য পর্যাপ্ত খাবার কিনতে বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেন। তিনি তাকে একটি শপিং লিস্টে কিছু নগদ টাকা দেন, তাকে হলিডে ইনে থাকতে এবং একটি অপরিবর্তিত মেয়ের জন্য নজর রাখতে বলেন। অ্যাডাম চলে যাওয়ার আগে ক্যালভিন তাকে প্রাপ্তবয়স্ক ভিডিও স্টোরে প্রবেশ না করতে বলেন, কারণ এতে ক্ষতিকারক মাত্রার বিকিরণ রয়েছে। প্যাকিং শেষ হওয়ার পরে অ্যাডাম অবশেষে বাইরে যান এবং আবিষ্কার করেন যে মিল্কার ক্যালভিনের পরিবারকে পবিত্র প্রাণী মনে করে উপাসনা করার জন্য লিফটের চারপাশে একটি ছোট মন্দির তৈরি করেছেন। অ্যাডাম বাইরে যান এবং অবশেষে প্রথমবারের মতো অনেক কিছু দেখে অবিশ্বাস্যভাবে খুশি হন। আশ্চর্যজনক আকাশ, ভবন, গাছপালা, এমনকি অন্যান্য মানুষ যারা তাকে অদ্ভুত বলে মনে করে। প্রতিটি ছোটখাটো জিনিসেই সে উত্তেজিত হয়ে পড়ে এবং পাশ দিয়ে হেঁটে যাওয়া যে কোনো মানুষকে হ্যালো বলে। রাত 3:59। অন্য কোন বর্ণের চামড়া দেখে সে অতিরিক্ত উত্তেজিত হয়ে ওঠে, তাই সে যখন তাকে অভ্যর্থনা জানায় তখন সে ভুল করে একজন কৃষ্ণাঙ্গ মহিলাকে গালিগালাজ করে। যখন সে প্রাপ্তবয়স্কদের ভিডিও স্টোরের পাশ দিয়ে যায়
তখন সে তার নাক ঢেকে রাখে এবং অন্যদেরও একই কাজ করার জন্য উষ্ণ করে। পরে সে বাসে ওঠে এবং মেশিনের নড়াচড়া অনুভব করতে খুব ভয় পায়। যখন সে অন্যান্য যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করে তখন সে পুরানো শব্দ ব্যবহার করে এবং কেউ তাকে বুঝতে পারে না, তাই তারাও তাকে অদ্ভুত মনে করে। অবশেষে অ্যাডাম মুদি দোকানে যায় এবং তালিকা থেকে সমস্ত জিনিসপত্র তুলতে শুরু করে। কসাই ব্যাখ্যা করে যে যদি সে আরও বড় অর্ডার করে তাহলে এটি তার বাড়িতে পৌঁছে দেওয়া যেতে পারে, যার ফলে অ্যাডাম বুঝতে পারে যে বাংকারে কিভাবে ফিরে যেতে হবে তার কোনো ধারণা নেই। আতঙ্কিত হয়ে সে দোকান থেকে ছুটে বেরিয়ে যায় এবং বাংকার খুঁজতে বিভিন্ন বাসে দিন কাটায়, কোন লাভ হয়নি। তার নগদ টাকাও ফুরিয়ে যাচ্ছে, তাই সে তার বাবার বেসবল কার্ড বিক্রি করার জন্য একটি শখের দোকানে প্রবেশ করে। দোকানের মালিক বলতে পারেন যে এগুলি প্রাচীন এবং মূল্যবান কার্ড, কিন্তু অ্যাডামকে বলার পরিবর্তে সে মাত্র $500 এ পুরো প্যাকটি কিনতে চায়। অ্যাডাম গ্রহণ করার আগেই দোকানের সহকারী ইভ তাদের বাধা দেয় এবং অ্যাডামকে বলে যে সে প্রতারিত হচ্ছে, কারণ প্রতিটি কার্ডের দাম ভোর 4টে থেকে $6000 মধ্যে। ভোর 4:55 ইভ তার বসকে অপমান করে এবং সাথে সাথেই পদত্যাগ করে, যার ফলে অ্যাডাম তার প্রতি খুব মুগ্ধ হয়ে যায় এবং তার প্রতি ক্রাশ তৈরি হতে শুরু করে। তারা দোকান ছেড়ে চলে যাওয়ার পর অ্যাডাম ইভকে হলিডে ইনে নিয়ে যেতে বলে। প্রথমে ইভ অস্বীকৃতি জানায় এবং তার কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অ্যাডাম যখন তাকে 2টি বেসবল কার্ড দিয়ে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় তখন সে দ্রুত তার মন পরিবর্তন করে। যাত্রার সময় অ্যাডাম রেডিওতে সমস্ত পুরানো গান বেছে নেয়, যা তার কাছে বেশ অদ্ভুত বলে মনে হয়। ইভ অ্যাডামকে হোটেলে নামিয়ে দেওয়ার সাথে সাথেই সে কোনো কথা না বলে চলে যায়। অ্যাডাম তার ঘরে যায় এবং যখন সে জানালা দিয়ে তাকায় তখন 18 তলা থেকে তার দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায়। তারপর সে রঙিন টেলিভিশন দেখতে উপভোগ করে। সে সূর্যোদয় দেখার জন্য আরও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার বিষয়টিও নিশ্চিত করে। পরের দিন সকালে সে অ্যাডামকে কার্ডগুলি ফেরত দেওয়ার জন্য হোটেলে যায়, কারণ এত সহজ কাজের জন্য এত টাকা পাওয়ার জন্য সে অপরাধী বোধ করে। তারপর সে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যাডাম তাকে একটি প্রস্তাব দিয়ে থামায়। সে তাকে তার সহকারী হওয়ার জন্য অর্থ প্রদান করবে এবং সে তাকে বাংকারের জন্য সমস্ত জিনিসপত্র সংগ্রহ করতে সাহায্য করতে পারে। ইভ রাজি হয় এবং তারা একসাথে কেনাকাটা করতে যায়, যাতে আরও 2 বছর ধরে চলার মতো পর্যাপ্ত জিনিসপত্র পাওয়া যায়। এই প্রক্রিয়ায় তারা বেশ কয়েকটি ট্রাক ভাড়া করে। কেনাকাটা শেষ করার পর অ্যাডাম তাকে অবাক করে দেয় যে সে একজন স্ত্রী খুঁজতে চায়। এমনকি অ্যাডামকে তার বাড়িতে নিয়ে যায় এবং সে তার রুমমেট ট্রয়ের সাথে দেখা করে, যে অ্যাডামকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে। ভোর 5:58 যখন সে লক্ষ্য করে যে সমস্ত প্রযুক্তি দেখে সে কতটা অবাক। অ্যাডাম মিথ্যা বলে সে আলাস্কা থেকে এসেছে এবং সে এখানে একটি ব্যবসায়িক ভ্রমণের জন্য এসেছে। এদিকে হেলেন খুব কৌতূহলী হয়ে লিফটে ওঠে, কিন্তু সে বেরিয়ে আসার সাথে সাথেই সে মেলকার এবং তার বন্ধুদের ভয়ঙ্কর হতে দেখে এবং সাথে সাথে ফিরে যায়। পরের দিন ট্রয় সিদ্ধান্ত নেয় যে অ্যাডামকে একটি ফ্যাশন মেকওভারের প্রয়োজন, তাই সে তাকে একটি সম্পূর্ণ নতুন পোশাক দেয় যা তাকে আরও সুন্দর দেখায়। পরের কয়েকদিন এমনকি ট্রয়ও অ্যাডামকে আধুনিক সঙ্গীতের তালে নাচ, স্কেটবোর্ডিং এবং সমুদ্র দেখার মতো অনেক নতুন অভিজ্ঞতার সাথে নিয়ে যায়। অ্যাডাম এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে সে কোনো চিন্তা না করেই সরাসরি জলে ঝাঁপিয়ে পড়ে। সে একটি বেসবল খেলাও দেখতে পায় এবং অবশেষে বুঝতে পারে কেন তার বাবা এটি এত পছন্দ করে। একদিন বিকেলে বৃষ্টি শুরু হয় এবং অ্যাডাম বিস্মিত হয়ে তার নিচে দাঁড়িয়ে থাকে। যখন সে তাকে দেখতে আসে তখন অ্যাডাম তার আনন্দ ভাগ করে নেওয়ার জন্য তাকে জড়িয়ে ধরে, বলে যে তার বাবা এটিকে একটি অলৌকিক ঘটনা বলবেন। সন্ধ্যায় ইভ এবং ট্রয় অ্যাডামকে একটি পুরানো স্কুল সুইং ক্লাবে নিয়ে যায়, যাতে তাকে স্ত্রী খুঁজে পায় এবং তারা তাকে কেবল নিজের মতো থাকতে বলে। ক্লাবের মহিলারা তাৎক্ষণিকভাবে অ্যাডামের মিষ্টি ব্যক্তিত্ব, শ্রদ্ধাশীল আচরণ এবং সুদর্শন চেহারার প্রতি আকৃষ্ট হয়। ইভের প্রতিদ্বন্দ্বী দ্রুত তার দৃষ্টি আকর্ষণ করে এবং তারা একসাথে চলতে শুরু করে, যা ইভকে ঈর্ষান্বিত করে। সকাল 6:58 সে অ্যাডামকে টেনে নিয়ে যায় এবং তাকে বলে যে তার জীবনে একজন মিষ্টি মহিলার প্রয়োজন, একজন বদমেজাজি নয়। এরপর অ্যাডাম আরেকটি মেয়েকে নাচতে বলে এবং তারা নাচের মেঝে দখল করে, তার অসাধারণ নৃত্য দক্ষতা দিয়ে সবাইকে মুগ্ধ করে। ইভ তার ঈর্ষা উপেক্ষা করার চেষ্টা করে এবং তার প্রাক্তন প্রেমিকের সাথে কথা বলে, যে অ্যাডামকে নিয়ে মজা করে এবং তাকে ঠাট্টা করে মারামারি করতে বাধ্য করে। যাই হোক, অ্যাডাম তার বক্সিং পার্ট ব্যবহার করে লোকটিকে দ্রুত ভয় দেখাতে পারে। সমস্ত নাটকীয়তায় বিরক্ত হয়ে ইভ ক্লাব ছেড়ে একা বাড়িতে চলে যায়। ট্রয় এসে তাকে জানায় যে অ্যাডাম তার প্রতিদ্বন্দ্বীর সাথে ক্লাব ছেড়ে চলে গেছে, যার ফলে ইভ বুঝতে পারে যে সে অ্যাডামকে ভালোবাসে এবং তাকে খুঁজতে ছুটে যায়। সে গাড়িতে উঠে, কিন্তু সে গাড়ি থেকে নামার আগেই কেউ একজন জানালায় ধাক্কা দিলে সে চমকে যায় এবং মাটিতে পড়ে যায়। অ্যাডামই তাকে ভেতরে নিয়ে যায় এবং তার আচরের যত্ন নেয় এবং ব্যাখ্যা করে যে তাকে অন্য মেয়েদের প্রত্যাখ্যান করতে হয়েছিল কারণ সে ইভ সম্পর্কে চিন্তা করা বন্ধ করতে পারেনি। অ্যাডাম ইভের প্রতি তার অনুভূতি স্বীকার করে এবং তারা অবশেষে চুম্বন করে। এখন যেহেতু তারা একসাথে, অ্যাডাম অবশেষে ইভকে তার পরিবার এবং তার বাড়ির সত্য কথা বলার সিদ্ধান্ত নেয় এবং এই সত্যটি যোগ করে যে সে ইভকে বিয়ে করতে চায় যাতে সে তার সাথে বাংকারে থাকতে পারে। যাই হোক, ইভ মনে করে যে সে আসলে একজন পাগল যে এটি লুকিয়ে রাখতে পারদর্শী এবং সাথে সাথে তাকে তাড়িয়ে দেয়। পরের দিন ট্রয় অ্যাডামকে শহর ঘুরে দেখার সময় তাকে গাড়ি চালানো শেখায়। সকাল 8টা হঠাৎ অ্যাডাম সামনের প্রাপ্তবয়স্কদের ভিডিও স্টোরটি দেখতে পায় এবং রাস্তা ধরে অবশেষে তার বাংকারের উপরে অবস্থিত ভবনটি খুঁজে পায়, যেখানে মেলকার লিফটের চারপাশে একটি সম্পূর্ণ ধর্ম শুরু করেছে। উত্তেজিত হয়ে সে ইভকে খবর দেওয়ার জন্য ছুটে যায়, কিন্তু দেখতে পায় যে 2 জন মনোরোগ বিশেষজ্ঞ তার জন্য অপেক্ষা করছেন।
প্রথমে অ্যাডাম সহযোগিতা করার ভান করে, কিন্তু একটি খোলা জায়গা দেখতে পেয়ে সে পালিয়ে যায় যখন ডাক্তার তার পিছনে ধাওয়া করে। অন্যজন পুলিশ ডাকার চেষ্টা করে, কিন্তু সে তাকে থামায় এবং বুঝতে পারে যে সে যা করেছে তা ভুল ছিল। সেই মুহূর্তে অ্যাডাম তার কাছে দৌড়ে যায় এবং তাকে তার হোটেলের চাবি দেয় যাতে সে কার্ড দিয়ে বিল পরিশোধ করতে পারে। তারপর সে তার ভাড়া করা ট্রাকে পালিয়ে যায়। দুর্ঘটনাক্রমে ডাক্তারের গাড়িতে ধাক্কা খায়। পরে ট্রয়ও অ্যাডামের হোটেল রুমে পৌঁছায় এবং 60-এর দশকে তৈরি অনেক জিনিসপত্র খুঁজে পায়, ক্যালভিনের স্টক সার্টিফিকেটের কথা বাদ দিলেও যা এখন লক্ষ লক্ষ ডলারের। এই জিনিসগুলি তাদের বুঝতে সাহায্য করে যে অ্যাডাম তাদের সত্য বলেছে। এদিকে অ্যাডাম অবশেষে বাংকারে ফিরে আসে এবং 2 সপ্তাহ ধরে তাদের না দেখার পর তার বাবা মাকে জড়িয়ে ধরে। সে তাদের বলে যে বাইরের পৃথিবীটা খুবই সুন্দর এবং মেলকার এবং তার বন্ধুদের দ্বারা লোড করা জিনিসপত্রও সে এখানে নিয়ে আসে। সকাল 8:53 ইভের কাছে ফিরে সে অ্যাডামকে খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে। তাই ট্রয় তাকে প্রাপ্তবয়স্কদের ভিডিও স্টোরে নিয়ে যায় এবং তারা মেঝেতে পা ঠেলে দিতে শুরু করে, ভেবে যে তারা সেখানে বাংকার খুঁজে পাবে। স্পষ্টতই তারা কিছুই খুঁজে পায় না এবং চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বের হওয়ার সময় তারা দেখতে পায় অ্যাডাম পাশের ভবনে প্রবেশ করতে চলেছে। ইভ তৎক্ষণাৎ তার কাছে ছুটে যায় তাকে চুম্বন করতে এবং তাকে জড়িয়ে ধরতে, এবং অ্যাডাম তাকে তার বাবা মায়ের সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানায়। ক্যালভিন এবং হেলেন ইভকে খুব পছন্দ করে এবং তারা একসাথে রাতের খাবার খায়। ক্যালভিন অ্যাডামকে পাখি এবং মৌমাছি সম্পর্কেও একটি বক্তৃতা দেয়। যাই হোক, নতুন জীবনের কোনো পরিকল্পনা করার আগে অ্যাডাম তার বাবা মাকে 2 মাস অপেক্ষা করতে বলে। পরের সপ্তাহগুলিতে অ্যাডাম এবং ইভ ক্যালভিনের স্টক বিক্রি করে এবং অ্যাডামের আগের বাড়ির মতো দেখতে একটি নতুন বাড়ি তৈরি করে। পরিষ্কার করার পরে এবং অবশেষে মদ্যপান ছেড়ে দেওয়ার পরে মিলকারও সাহায্য করে। সবকিছু প্রস্তুত হয়ে গেলে অ্যাডাম তার বাবা মাকে বাড়িতে নিয়ে আসে। এইভাবে তারা ধীরে ধীরে নতুন পৃথিবীর সাথে অভ্যস্ত হতে পারে তা প্রকাশ করে। পরে হেলেন এবং ইভ যখন রাতের খাবার তৈরি করছিল, তখন অ্যাডাম অবশেষে ক্যালভিনকে বলে যে কখনো কোনো পারমাণবিক যুদ্ধ হয়নি, বোমাটি আসলে একটি বিমান ছিল যা তাদের বাড়িতে বিধ্বস্ত হয়েছিল এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়েছিল। ক্যালভিন এটি বিশ্বাস করতে অস্বীকার করেন এবং পরিস্থিতির জন্য একটি নতুন বাংকার তৈরির পরিকল্পনা শুরু করেন। সাবস্ক্রাইব করতে এবং বিজ্ঞপ্তিগুলি চালু করতে ভুলবেন না যাতে আপনি এই জাতীয় আরও ভিডিও দেখতে পারেন। দেখার জন্য ধন্যবাদ। গল্পের সমাপ্তি হয়।